এই মুহূর্তে আমি যার সঙ্গে কথা বলবো তিনি অত্যন্ত পরিচিত একজন মানুষ, অত্যন্ত পরিচিত মুখ, এবং অবশ্যই এই মুহূর্তে শাসক দলের প্রথম সারির নেত্রী, রাজ্যের মন্ত্রী, রাজ্যের শিশু কল্যাণ মহিলা দপ্তর তার আন্ডারে রয়েছে, এবং একই সঙ্গে তিনি শিল্প এবং বাণিজ্য দপ্তর সেটাও কিন্তু সমানভাবে সামলাচ্ছেন, ডক্টর শশী পাঁজা। দিদি, আপনাকে স্বাগত TV9 বাংলায়। প্রথম প্রশ্ন শুরু করি। আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার যখন আপনাকে দেখি যে আপনি এত ভালো একজন পলিটিশিয়ান, বা যেভাবে রাজনীতির আঙিনায় যেভাবে রাজ করছেন, তার আগে আপনি তো একজন ডাক্তার, চিকিৎসক। সেই চিকিৎসক থেকে, এবং আপনার যদি পারিবারিক বিষয়টা মাথায় রাখি, সেখান থেকে রাজনীতি এলেন কিভাবে? এই জার্নিটা যদি একটু শুনি, মানে আপনার মুখে আমি শুনিনি এর আগে। খুবই ব্যক্তিগত প্রশ্ন। তবে এটা বলে দিই, নিশ্চয়ই আমি একজন চিকিৎসক, মানে আমি গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং আল্ট্রাসাউন্ডটা করি। আর এটাই আরও যদি স্পেশালিটির কথা বলি তাহলে ইনফার্টিলিটি, এবং ইনফার্টিলিটি চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল, ইনভেস্টিগেশনের টুল। যাই হোক, এটা মনে প্রাণে করেছি, এটা আমার প্যাশন। কিন্তু আবার এটাও বলে দিই যে হ্যাঁ, এটা ঠিক যে রাজনীতিতে ধরুন মানে ইলেকটোরাল পলিটিক্সে 2010-এ আসা, কিন্তু তার আগে পারিবারিক সূত্রে যে পরিবারে বিয়ে হয়েছে সেখানে রাজনীতি সবসময় ছিল। আমার শ্বশুরমশাই অজিত পাঁজা কিংবা আমার শাশুড়ি জয়া পাঁজা, তিনি সাংগঠনিকভাবে ছিলেন। তবে শাশুড়ি আগে চলে যাওয়াতে সাংগঠনিক দায়িত্ব আমার ফাদার ইন ল তখন বললেন, দেখো, তখন বয়সও খুব কম এবং সে তখন নতুন করে একটা এক্সপোজার হলো। তার মানে রাজনৈতিক শিক্ষাগুরু আপনার শ্বশুরমশাই? একদমই, তিনিই ছিলেন, এবং তারপরে ধীরে ধীরে তিনিও ধাপে ধাপে তুলেছেন যে তারপর শেষ নির্বাচনে তার চিফ ইলেকশন এজেন্ট হিসেবেও ছিলাম। কিন্তু ওই সময়ও মেডিকেল প্র্যাকটিসটা, আমার যে আল্ট্রাসাউন্ড প্র্যাকটিসটা ছিল সেটা সবসময় ছিল, এবং অবশ্যই আমরা তো সরকারি হাসপাতালে নয়, আমি প্রাইভেট প্র্যাকটিসেই ছিলাম। এবার ধরুন ইলেকটোরাল পলিটিক্সে নিজে আসা, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টেনেছেন অজিতদা চলে যাওয়ার পরে। এই এক কথাই তিনি বলেছিলেন, অজিতদা চলে গেছে, তুমি বাড়িতে থাকবে না। এবং তারপরে প্রবেশ করা 2010-এ কলকাতা পৌরসভার সেখানে তিনি সুযোগ করে দিলেন ক্যান্ডিডেট হিসেবে, এবং তারপর 2011-তে পরিবর্তনের সরকারে আমিও একজন নির্বাচিত বিধায়ক। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে রাজ্য সরকারি প্রকল্পগুলোর মধ্যে সব থেকে খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাস্ট প্রজেক্ট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। চ্যালেঞ্জ তো ছিলই, কিভাবে সামলালেন? এটাও বলে দিই যে 2011-র যে সরকার ছিল, আমরা যখন আসি, আমি ধরুন 2013-তে দিদি মন্ত্রী করলেন, তার আগে পরিষদীয় মন্ত্রী ছিলাম, কিন্তু এই ডিপার্টমেন্টেই ছিলাম। পুরোপুরি 2013 ডিসেম্বরে হয়েছি। সেই সময় অলরেডি অক্টোবরের আগেই কন্যাশ্রী লঞ্চও হয়েছে। কিন্তু আমরা এসে দফতরে দেখেছি 2011-র আগে সত্যি নারী শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগ সেই গুরুত্ব নিয়ে যখন ফাইলসগুলো দেখলাম, সেই গুরুত্বটা ছিল না। এবং এটাকে পুরো ইম্পর্টেন্স অ্যাটাচ করে কিংবা প্রাধান্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেই জায়গায় নিয়ে গেছেন, এটা সেই 2011-র পরে 2012-তে তিনি প্রথমে অ্যানাউন্স করা যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, তার জন্য একটা পলিসি। সুতরাং স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, মহিলা সশক্তিকরণের জন্য তিনি অ্যানাউন্স করলেন, এবং তার 3 ভাগ ছিল: সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং পলিটিক্যাল প্রতিনিধিত্ব, অর্থাৎ প্রতিনিধিত্ব। কিন্তু দিদি দেখুন, আপনি বলছেন ঠিকই যে তাদেরকে মহিলাদের সশক্তিকরণ, তাদেরকে আরও উমেন এম্পাওয়ারমেন্ট, কিন্তু ধরুন আমি যখন একটা কিছু পাচ্ছি, পেতে পেতে আমার তো অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে, এই যে ভাতা বা কোনো একটা টাকা আমার কাছে চলে আসছে, আমার অভ্যেস হয়ে যাচ্ছে। এবার তারপর আমার মনে হচ্ছে যে না, এটুকু তো নয়, আরও যদি বেশি পাই। সেই জায়গা থেকে যদি কর্মসংস্থান দিকে আমরা অনেক বেশি জোর দিতাম তাহলে ভালো হতো, নয় কি? এটাও বলে দিই, যখন আপনারা এইভাবে এটি প্রশ্নটা ফ্রেম করেন, কোথাও না কোথাও যারা উপভোক্তারা রয়েছেন, যারা যুক্ত রয়েছেন, তাদেরকে কিঞ্চিত হলেও অপমান করলেন। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজেরা
যুক্ত হয়েছেন এই প্রকল্প, বিভিন্ন প্রকল্পের সঙ্গে, কিংবা মেয়ের বিয়ের সময় যে রূপশ্রী প্রকল্প ইত্যাদি, এই বিভিন্ন প্রকল্পে যে যুক্ত হতে চেয়েছে সে যুক্ত হয়েছে। সুতরাং সে কিন্তু সসম্মানে সেটাকে গ্রহণ করেছে। কিন্তু আমরা জানি, আপনি বলতেই পারেন যখন আরম্ভ হয়েছিল 500 ছিল, তারপর 1000 হয়েছে, এই অঙ্কটার কোনো লিমিট থাকে না। কিন্তু এটাতেই তার পরিপূর্ণতা, কিংবা আপনি যেটা বলছেন যে এটাতে তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এইটা আমার মনে হয় বলাই উচিত নয়। আমরা এটা মনে করি যে একটি রাজ্য সরকার তার অগ্রাধিকার দিয়েছে একটি বিষয় নিয়ে, এবং মনে করেছি যে ওমেন এম্পাওয়ারমেন্ট পলিসিস করি। শুধু এটা তো নয়, আপনি ধরুন জমি পাট্টা যখন দিদি দেয়, তখন ওই যে স্বীকৃতি আপনি মহিলার নামে দিচ্ছেন। স্বাস্থ্যসাথী আমার পুরো পরিবার থাকলেও আমার কিন্তু নামে থাকে। মহিলা ভোট ব্যাংক, না, ভোট ব্যাংক দেখুন, যার যেরকম চশমা পড়তেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। ওই আলোচনা এবং তর্ক বিতর্ক চলতেই পারে, কিন্তু কাজটা তো হতে হবে। এটা শুধু তো লঞ্চ নয়, সেই স্কিম যেটা 2013-তে কন্যাশ্রী আরম্ভ হয়েছে, 2017-18-তে রূপশ্রী ম্যারেজ অ্যাসিস্ট্যান্স স্কিম আরম্ভ হয়েছে, 2021-এ লক্ষ্মী ভাণ্ডার স্কিমগুলো আরও অবিরাম চলছে। কোনো নির্বাচনের আগে পিছু না। 2017-18 কোন নির্বাচন ছিল? তাহলে রূপশ্রী লঞ্চ হলো কেন? প্রতিটি বছরেতে যে অ্যাডিশনাল অনারেরিয়াম অঙ্গনওয়াড়ি কর্মীদের, সহায়িকাদের এনহ্যান্সমেন্ট হয়, যেটা ওদের প্রাপ্য, কারণ কেন্দ্রের সঙ্গে যে প্রকল্পটা চলে সেখানে কেন্দ্র কিন্তু অনারেরিয়াম বাড়াচ্ছেন না। এবং শুধু এই রাজ্যের দাবি নয়, বিজেপি শাসিত রাজ্যের দাবি তো আছে, কিন্তু যখন আমরা ভিডিও কনফারেন্সে বসি, অনেক বিজেপি শাসিত রাজ্যতেও নারী শিশু বিকাশের মন্ত্রী বলেন যে আইসিডিএসের ক্ষেত্রে যারা ওয়ার্কার, হেল্পার, সহায়িকারা কাজ করছেন তাদের সাম্মানিকটা বাড়িয়ে দেওয়া উচিত, কিন্তু সেটা করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা বারবার শুনেছি রাজ্যের ভাড়ার শূন্য। সেই জায়গা থেকে এই যে জায়গাগুলো, এই প্রকল্পগুলো দরকার, ঠিক একদম দরকার, কিন্তু কোথাও একটা রাজ্যের দায়টা বেড়ে যাচ্ছে না, চাপটা বেড়ে যাচ্ছে না? না দেখুন, প্রথমত এইটার ইম্পর্টেন্সটাও বুঝতে হবে। আপনি যদি বলেন যে খৈরাতি কিংবা ডোল পলিটিক্স, তাহলে আপনি মনে করবেন যে ওই অর্থটা না, এটা তো আপনি তো বিরোধীদের কথা যেগুলো আপনারা শুনেন এবং আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমেও সেটা সামনে আসে, নিশ্চয়ই সব কথাগুলোই সামনে বলার সকলেরই অধিকার আছে। কিন্তু আবারও যেটা বলা, যে তাই যদি হতো তাহলে আমরা বলতাম যে অর্থটা মানে নষ্ট হচ্ছে, বেকার খরচা করা হচ্ছে, কিন্তু তা তো নয়। মানে আমরা মনে করি আমাদের বিরোধীরা বিরোধিতা করতে গিয়ে নিশ্চয়ই নোবেল লরিয়েটের চেয়ে বেশি চিন্তা ভাবনা করেনি। যারা রিনাউন্ড ইকোনমিস্টরা যখন বলেছেন মানি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল, তাহলে পরে নিশ্চয়ই ওই কাঁচা টাকাটা তাদের হাতেতে ক্রিটিক্যাল গ্যাপ, যেটাকে বলে অনেক ছোট ছোট প্রয়োজন, সেইগুলোকে মিট করলে অনেক বড় উদ্দেশ্য, সেটা সেই মহিলার স্বার্থ পূরণ হচ্ছে, সার্থক হচ্ছে তার একটা ভাবনা চিন্তা। কিন্তু তাতে আমরা অর্থ রাখবো এই কাজের জন্যে। যেমন এই যুবসাথী প্রকল্প হলো, এখানে মহিলা এবং পুরুষ উভয়। আবার বলে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা কিন্তু যুবসাথীতে যুক্ত হবেন না, সেই ক্রাইটেরিয়া তো রয়েছে। এটা পালস বুঝতে হবে। যারা দাঁড়িয়ে গেছেন, স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন, 5,000 কোটি বরাদ্দ করতে মনে হয়েছে একটা রাজ্য সরকার মনেই করতে পারে, এইটা প্রাধান্য দিয়েছে। এটা খরচার জন্য নয়। মানে দুদিনে লাখের উপরে সবাই দাঁড়িয়ে পড়েছে যুবসাথী লাইনে। তাহলে তাদের গ্রহণযোগ্যতাটা সেটা দেখতে হবে, কিন্তু অপমান করলে তো চলবে না। তাকে তো কেউ বাড়ি থেকে টেনে টেনে আনছে না। তার মানে কি তারা চাকরি পাচ্ছেন না বলে সেই জন্য এই টাকাটা প্রয়োজন বলে যাচ্ছেন? না, চাকরিতে হয়তো আরো অনেক অনেক বেশি টাকা সে রোজগার করবে। এটা তো একটা, যতদিন না, ওরা তো নিজেরা বলছে, আপনারা তো অনেক সময় বুমটা নিয়ে চলে যান যারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারা তো বলছেন যে হ্যাঁ আমার একটা পড়াশোনা আমি করছি, তাতে আমার এটা সাহায্য করবে, আমি বইটা এগুলো কিনতে পারবো, নাহলে আমরা কিছু কিছু অ্যাডমিশন ফর্মস আছে সেটাতেও আমাদের হেল্প করবে। তারা কিন্তু অনেকগুলো এই টাকার তাদের কিভাবে প্রয়োজন ছিল, তাই জন্য তারা এই দাঁড়িয়ে এই কাজটা করছে, এবং আগামী দিনে নিশ্চয়ই তাদের স্বপ্ন পূরণ। আপনি কি বলছেন, রাজ্য প্রয়াস করেনি কর্মসংস্থান করতে?
নিশ্চয়ই আমরা যখন বলি বেকারত্বর ইন্ডেক্সটা আমাদের, এটা তো আমাদের নয়, এটা হচ্ছে পুরো ভারতবর্ষেই ঘোষিত আছে। তো আমরা হোয়াট অ্যাবাউটেরই মানে তুমি করনি আমি করিনি এটাতে নয়, কিন্তু এটাও তো সত্যি সারা ভারতবর্ষে বেকারত্ব নিয়ে একটা সমস্যা রয়েছে। সেখানে রাজ্য সরকার কিঞ্চিত হলেও সারা ন্যাশনাল অ্যাভারেজ থেকে একটু বেটার অ্যাভারেজ আমাদের এখানে আছে, কম আমি হচ্ছে, এটাতে আসবো। কিন্তু তাতে আমরা থেমে বসিনি। আপনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কথা বললেন, কিন্তু আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন এই কেন্দ্রগুলোর এই মুহূর্তে যা অবস্থা এবং শিশুদের পুষ্টির ক্ষেত্রে, কারণ মিড ডে মিল নিয়ে কিন্তু আয়ে দিন আমরা অনেকগুলো সমস্যার কথা, অভিযোগগুলো সামনে আসে। কি ভাবনা চিন্তা? দিদি এটা বলে দিই আপনাকে, আইসিডিএস কেন্দ্রগুলোতে যে খাবারগুলো দেয়া হয় সেটাকে আমরা এসএনপি বলি। আপনি মিড ডে মিল কিন্তু আবার আমার অন্য দফতর হবে, অন্য মন্ত্রী আছেন, সেটা হচ্ছে স্কুলে যেটা হয় মিড ডে মিল, এই দুটোর বরাদ্দটাও আলাদা। এবার বলে দিই আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে 6 মাস থেকে 6 বছরে বাচ্চা আসে, তারপরে আসলে ও প্রাইমারি স্কুলে যায়, একটা ওভারল্যাপিং আছে, অনেক সময় 5 বছরেও যায়, তারপর সে মিড ডে মিলের এই ক্যাটাগরিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে আইসিডিএস কেন্দ্রগুলো, এইখানে অপুষ্টির বিরুদ্ধে যা লড়াই হয়েছে, আপনাকে আবারও বলি আপনি স্ট্যাটিস্টিক্সগুলো দেখে নেবেন, এবং এই কেন্দ্রগুলোর সেই সম্মানই ছিল না। কি ছিল? খিচুড়ি কেন্দ্র, খিচুড়ি দেয়া হয়। এখন আপনিও বললেন আইসিডিএস কেন্দ্র, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, এখানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সহায়িকা নির্দিষ্ট তাদের স্বীকৃতি, তাদেরকে মানে আজকে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। শুধু তাই নয়, এই পরিকাঠামোর দিক দিয়েও যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা, এবং আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ছিল না ওখানে। শিক্ষা ছাড়া কি আসতো? এসে খিচুড়ি নিয়ে চলে যেত। আজকে আমরা সেখানে ডিমটা দিই, আর এই ডিমটা দিই বলে কেন্দ্রীয় সরকার, তখন মন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি, তিনি জিজ্ঞেস করলেন তোমাদের এত ডিম খাওয়ানোর ব্যাপারটা কি আছে? আই উইল নেভার ফরগেট দ্যাট, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তো আমিও মন্ত্রী, আমি ভিসিতে জয়েন করছি, আন্ডা কিউ খিলায়েঙ্গে? আপনি কেন রেডি টু ইট ফুড করবেন না? কেন আমি রেডি টু ইট ফুড করব? কেন আমি রান্না করাবো না? কেন আমি ডিম দেবো না? সেই দিন থেকে আমরা বুঝেছি এখানে ইঙ্গিত অন্য। রেডি টু ইট ফুড কারা ম্যানুফ্যাকচার করবেন? বড় বড় কোম্পানি করেগা, বড় বড় কোম্পানি। তাহলে হোয়াট আর ইউ প্রমোটিং? এখানে কিন্তু আমার আঙ্গনওয়াড়ি যে শিক্ষক কর্মীরা আছেন তারাই কিন্তু রান্নাটা করেন, অ্যান্ড ইট ইজ হট কুকড মিল। আমরা কিন্তু সে লড়াইটা করেছি। সামনেই ভোট, এবার ওই প্রসঙ্গে চলে আসি। আপনার কেন্দ্র এবং সেই কেন্দ্রে এখনো পর্যন্ত আমি যদি খুব ভুল না করি তাহলে 7 নম্বর ওয়ার্ড, 21 থেকে 26 নম্বর এই ওয়ার্ডগুলোতে কিন্তু বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে, এবং সেই জায়গাগুলোতেই যে বিজেপি এগিয়ে যাচ্ছে বা লিড পেয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় কারণটা কি? এই মুহূর্তে কলকাতা পৌরসভা, যেহেতু এটা আমার কলকাতা পৌরসভা অধীনস্থ, যে পরিমাণ কাজ হয়েছে, যে পরিমাণ একজন এলাকার বিধায়ক কাজ করেছেন তার ফান্ডের মাধ্যমে, এটা পরিকাঠামো দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার বলি, জল থেকে রাস্তা থেকে আরম্ভ করে, তারপরে এই যে শেষ মুহূর্তেও এই কাজগুলো হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, আপনাকে তার আমরা দেখেছি অনগোয়িং। কিন্তু বিধায়ক হিসেবে কেন আপনাকে সবসময় অ্যাক্টিভ আমরা দেখেছি, কিন্তু বিধায়কের বিরোধীরা বলেন আপনার সঙ্গে নাকি কাউন্সিলরদের সম্পর্ক ভালো না। না না, আমার কাউন্সিলের সঙ্গে খুব সুসম্পর্ক। দেখুন আমি বলি কি, এই ভাঙনের রাজনীতি না করাই ভালো। এইভাবে নিজেদের মধ্যে ক্লেশ আছে ইত্যাদি, ডিফারেন্স অফ ওপিনিয়ন কোনো জিনিস নিয়ে হতেই পারে, কিন্তু সেটার মানে নয় যে সে তৃণমূল কংগ্রেসের জন্য লড়বে না আর আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থী হলে তারা সমর্থন করবে না। এইগুলো হচ্ছে ভুল ভ্রান্তি। আমরা সেটাই বলি, আমরা তো গ্রাউন্ড ওয়ার্কে করি, গ্রাউন্ড রিয়ালিটি। এবার রইল মানুষের কথা। এই মানুষের কথা নিবিড় যোগাযোগ করার অনেক সুযোগ পাই। আমরা তো শেষ মুহূর্তে কোনো পরীক্ষার আমিও সে প্রস্তুতি নিই না, সারা বছর তারা তাদের বিধায়ককে দেখে, এবং যে অনুষ্ঠানগুলো কর্মসূচিগুলো হয় সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সবগুলোতেই আমরাই আছি। এই এসআইআরতে ছিল ওটাকে মাঠে ময়দানে, এসআইআরেতে তার প্রতিবাদ যেমন তৃণমূল কংগ্রেস করেছে, আলটিমেটলি আমরাই কিন্তু ওই সহায়তা ডেস্ক দিয়ে ফর্মটা ভরেছি। ওই ফর্মগুলো ভরা সত্যি মানুষগুলো সাধারণভাবে বুঝতেই পারছিল না যে কি, এবং তাদেরকে এই কথাটা বলা যে যদি ফর্মটা না ভরো তোমার ড্রাফট লিস্টেই নাম উঠবে না। এই প্রত্যেকটা স্টেপ প্রথম থেকে শেষ অবধি এতটা যে প্রায় আমরা রিসার্চ পিএইচডি করে ফেলেছি। এসআইআর মানে কি উল্টে পাল্টে দেখলে আমরা সবটাই জানি।
এই সেটা কি কাজটা খানিকটা ওই আমরা ভোটার করেছি। নাম বাদ চলে যাবে সেটারও একটা বিষয় কাজ করেছিল? কেন যাওয়া উচিত? বৈধ ভোটারের নাম কি যাওয়া উচিত? আর আমরা দেখছি দিনের পর দিন, বছর পর বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা ভোট দিয়েছেন। বৃদ্ধা মানুষকে আজকের দিনে আপনি কাগজ চাইছেন, দিদি, অবাঙালি ভোটটা কি ফ্যাক্টর হয় আপনার কেন্দ্রে? হবে? এটাও কিন্তু বিজেপির ন্যারেটিভ। এটাও বলি যে যখন বামেদের বিরুদ্ধে আমরা লড়ছিলাম তখন লড়াইটার ন্যারেটিভটাই অন্য ছিল। এনারা চলে এসছেন ধর্মীয় মেরুকরণ, আবার নিয়ে চলে এসছেন ভাষা। এই ভাষার মধ্যে এটা বলতেও খারাপ লাগে যে ভাষার ড্রাইভটা ওরা দিচ্ছে, কিন্তু এখানে কোথাও না কোথাও সেই শ্রেণী, সেই মানুষ যেই ভাষাটা বলেন সেটাকে অপমান তারা করছেন, কারণ তারা কিন্তু পূর্ণ সমর্থন করে। এমএসএমইতে সত্যি রাজ্যের বেশ একটা ভালো গ্রোথ আমরা দেখতে পেয়েছি, কিন্তু বড় শিল্প, ভালো বড় কারখানা হোক বা সেটা সেই অর্থে বড় কোম্পানি যেখানে একটু বড় চাকরি বাকরি কারখানা করতে পারবে। হয়নি কে বলেছে? তাহলে পরে তো আমাকে পুরো লিস্ট নিয়ে বেরিয়ে আসতে হবে যে জেলা ভিত্তিক আপনার আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কিংবা সিমেন্ট কোম্পানি এবং বড় বড় নাম সেইগুলো যেগুলো স্থাপনা হয়েছে, এই যে জঙ্গল সুন্দরী কর্মনগরী যেটা হয়েছে, এবং পুরুলিয়া আপনি দেখবেন কতটা আপনি হুগলিতে জায়গা পাবেন না, জেলা হুগলিতে। পশ্চিম মেদিনীপুর আপনি জায়গা পাবেন না। আপনাকে বুঝতে হবে এখানে সহবাস চলে দুটোর, কৃষিরাও ভালো থাকবেন, শিল্পটাও হবে। আমাদের ওই ডিস্টর্টেড পলিসি নেই যে কৃষকের জায়গাতে আমি শিল্প এনে বসাবো, তা নয়, ডিস্টর্শন নেই আমাদের পলিসি। কিন্তু তাহলে সিঙ্গুরের চাষিরা তো এখনো কান্নাকাটি করে যে কিছুই হলো না। না না, আপনাকে বলে দিই, এটাও একটা ভুল ব্যাখ্যা দিচ্ছে। তাই যদি হতো, প্রধানমন্ত্রী আসছেন একবারে সিঙ্গুরে অ্যাড্রেস করবেন, তিনি তো কারখানা বসিয়ে দিয়ে চলে যেতে পারতেন, বসায়নি কেন? তিনি কি জানেন না সুপ্রিম কোর্ট কি বলেছে? যেই ল্যান্ডলেস যাদের জমি ছিল সে ফেরত দেয়া থাকে, যেখানে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দেয়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসে কারখানা বসাতে পারলো না, কিন্তু আমরা যে আনুষাঙ্গিক যেটা ছিল অ্যান্সিলারি ইউনিটসগুলো যেখানে গড়ে তোলার কথা, সেইখানে কিন্তু আমাদের এমএসএমই, ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং আরও অন্যান্য ভার্টিক্যালসগুলো তৈরি হচ্ছে, যেটা বহু আলোচিত। ধন্যবাদ দিদি, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর শশী পাজা রাজ্যের মন্ত্রী আমার সঙ্গে ছিলেন। আজকের মতো আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন TV9 বাংলা।